সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন মুপিন্দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবার কাছে প্রথমে একটি অনুরোধ করব, ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলটি 90 দিনের জন্য রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। আপনারা তার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আসছে, আমি আমার কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব। আপনারা যারা ইলিয়াসকে ভালোবাসেন, দেশের পক্ষের শক্তি আছেন, বাংলাদেশের পক্ষের, তারা প্রত্যেকে ইলিয়াসের ইউটিউব এবং ফেসবুকের সংযুক্ত হবেন। কারণ আসছে নির্বাচনে ইলিয়াস হয়তো বাংলাদেশের পক্ষে জোরালো কথা বলবে, এবং যে ইলিয়াস আমাদের জন্য বা জুলাই বিপ্লবের জন্য এতটা লড়াই করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, এত বড় স্যাক্রিফাইস করেছেন, আশা করি আপনারা ইলিয়াসের পাশে দাঁড়াবেন। প্রতিটা মানুষেরই সুসময় দুঃসময় থাকে। শেখ হাসিনার সময় ইলিয়াস যে ভয়ঙ্কর সময় পার করেছে, কেন যেন মনে হচ্ছে প্রফেসর ইউনূসের সময় ইলিয়াস আরো ভয়ঙ্কর সময় পার করতে যাচ্ছে। তারপরও সে ক্লান্ত নয়, আপনাদের ভালোবাসা নিয়ে এসে এগিয়ে যেতে চায়। তার পাশে সবাই থাকবেন। আমি আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব লাইভ শেষ করে। আশা করি প্রত্যেকে সেখান থেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে বিষয়টি আসে, আমি হাদিকে দিয়ে আলোচনা শুরু করব। চলে যাব জামাত, এনসিপি, বিএনপি, চরমোনাই সকল প্রসঙ্গে। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব। আমাদেরকে ইন্টেলিজেন্স থেকে, আমাদের রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ থেকে কিছু তথ্য শেয়ার করা হয়েছে। বলা হয়েছে যে হাদি তার ইনকিলাব সেন্টার যে তৈরি করেছিল, অর্থাৎ তিনি যেখান থেকে দিল্লি সংস্কৃতির বিরুদ্ধে একটি বাংলাদেশি সংস্কৃতির জন্য যে লড়াইটা শুরু করেছিলেন কালচারাল ভাবে, সেটা অর্থাৎ ইনকিলাব সেন্টারটা অবস্থিত ছিল বাংলা মোটরে। আমি লোকেশনটা একটু বলি। ফ্ল্যাট নম্বর 3A, হাউস নাম্বার 32, এটা হলো ডোমিনিয়ন রওশন ভিলা, ময়মনসিংহ লেন, বাংলা মোটর। বলা হচ্ছে হাদি যে ভবনটিতে তার অফিসটি খুলছিলেন, এটির মালিক ছিলেন একজন হিন্দু ব্যক্তি, নাম পরিমল চন্দ্র দাস। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে খুব ছোট পদে কাজ করতেন, একটা ব্যাটারি কোম্পানি। হ্যাঁ, তো এই ভলভো ব্যাটারি কোম্পানিতে তিনি কাজ করতেন, অ্যাকাউন্টসে একটা খুব সাধারণ পদে চাকরি করতেন। যেই ভবনটি ইনকিলাব সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ভবনের মালিক মিস্টার পরিমল চন্দ্র দাস। এবং এখানে চাকরিরত, মানে ভলভো ব্যাটারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় দুর্নীতির দায়ে তার চাকরিটা চলে যায়। পরে হুমকু বলা হচ্ছে যে এই দুঃখিত, ভলভো ব্যাটারির অ্যাকাউন্টসের সাথে তিনি আর সংযুক্ত থাকেননি। সে মিরপুরে কাজ করতেন, তার বেতন ছিল মাত্র 10,000 টাকা। তো বাংলা মোটরের মতো একটি অভিজাত অঞ্চলে মাত্র 10,000 টাকা বেতনের একজন কর্মচারী কি করে 4টি ফ্ল্যাটের মালিক হন? ইনকিলাব সেন্টার তো একটি ফ্ল্যাট, এরকম আরো 3টি, মোট 4টি ফ্ল্যাট ছিল পরিমল চন্দ্র দাসের। এবং 2020 থেকে 21 সাল পর্যন্ত তিনি সেই ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন। পরবর্তী 4-5 বছরে সে ডোমিনিয়ন রওশন ভিলাতে 4টি ফ্ল্যাটের মালিক হয়। একটি প্রশ্ন তৈরি হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে পরিমল চন্দ্র দাসের কানেকশনটা হয়েছিল আসলে কিভাবে? আমাদের শরীফ ওসমান হাদি যে ভবনটি ভাড়া নিয়ে তার ইনকিলাব সেন্টার তৈরি করেছিলেন, এটির জন্য পরিমলের সঙ্গে কিভাবে পরিচয় ঘটেছিল আমাদের ওসমান হাদি, এটা আমাদের ইন্টেলিজেন্সের বা যারা এই বিষয়ে তদন্ত করছেন তাদের জানা উচিত। 2 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনের সাথে পরিমল চন্দ্র দাসের কি কি কানেকশন আছে? যে ছেলেটি হাদিকে গুলি করে মেরেছে বা যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সংযুক্ত আছেন, তাদের সাথে পরিমলের সম্পর্কটা আসলে কি, কোনো কানেকশন আছে কিনা, এটা একটু অনুসন্ধান করা খুব জরুরি। 3 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনিকে
মানে হাদির যে খুনি, তিনি তো হাদির খুব নিকট বা কাছের লোক বলি আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে ভাইরাল হতে দেখেছি। এই খুনির সাথে হাদিকে পরিচয় ঘটিয়ে দিয়েছে কে? তিনি কি এই পরিমল? কারণ ব্যক্তিটা কোন ধর্মের বা কোন ব্যক্তি বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আমাকে এই তথ্যগুলো দিয়েছে আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো উপস্থাপন করা খুব জরুরি, কারণ এই পরিমল যিনি মাত্র 10,000 টাকা বেতনে কাজ করতেন, তিনি বাংলা মোটরের একটি অভিজাত অঞ্চলে 4টি ফ্ল্যাটের মালিক হলেন কি করে, এবং হাদির সাথে তার পরিচয় হলো কি করে, এবং যে খুনি সেই খুনির সাথে হাদির পরিচয় কে ঘটিয়েছে, এই প্রশ্নগুলোকে নিয়ে এখন কাজ শুরু করলে পরিমল এখনো বাংলাদেশে আছেন এবং তাকে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেন, এটা নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু সরকার এই ব্যাপারে নাখোশ, কি বলে, সরকার এই ব্যাপারে খুব চুপচাপ। হাদির হত্যার আজকে প্রায় 11 থেকে 12 দিনের মতো, বা আরো বেশি হলো কিনা, 11-12 দিনের মতো দিন আমরা পার করলাম হাদি হত্যার। এখন পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু প্রথম আলোতে যারা অ্যাটাক করেছিল ক্ষোভে, এরা কেউ সন্ত্রাসী না, এরা দেশপ্রেমী, কিন্তু দিল্লির হেডকোয়ার্টার বলে অনেকে ক্ষোভে হাদির উপর অ্যাটাক করছে। তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে, কিন্তু হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করছে না। কি ইউনিট সরকার? এবং এই প্রশ্নগুলো তোলার জন্য ইলিয়াসের দুটো ফেসবুক আউট, ইউটিউবটাও রেস্ট্রিকশন চলে গেছে সরকারের, বাংলাদেশ সরকারের অনুরোধে ইউটিউব কর্তৃপক্ষ এই কাজটি করেছে, যেটি শেখ হাসিনাও করতে পারেনি। কারণ ইউনিট সরকারের খুব ক্ষমতা এই ব্যাপারে, তিনি একেবারে জাতিসংঘ বা আমেরিকার সাথে তার দোস্তির সম্পর্ক। প্রশ্ন হলো, মানুষের কথা বলার মাধ্যম বন্ধ করে দিয়ে, ধরেন আজকে আমারটা বন্ধ করে দিলেন, ইলিয়াস নতুন করে আরেকটি চ্যানেল ওপেন করবেন, আবার সেটা জনপ্রিয় হবে, হয়তোবা ফিরে পাবে আপিল করে, এর চেয়ে বেশি কথা বলবে। কি করবেন? ইউনূস সাহেবের কাজ কি মানুষের মুখ বন্ধ করে দেয়া, নাকি অপরাধীকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করা? দর্শক, 2000 মানুষের জীবনের বিনিময় যে ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে হাদিরা লড়াই করেছিল, সেই হাদি যদি শহীদ হন আর তিনি যদি বলে যান যে আমি যদি মারা যাই আমার বিচারটা কইরেন, সে বিচারটাও যদি আমাদের করার ক্ষমতা না থাকে, তাহলে এমন স্বাধীনতা নিয়ে আমরা কি করব? এই স্বাধীনতাকে আমরা টিস্যু পেপারের মতো ইউনূস সরকারের টয়লেটে রেখে আসতে চাই, তিনি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন। ঢাকার শাহবাগ এখন উত্তপ্ত, লাখো হাদিরা সেখানে সমবেত হয়েছে। সমস্বরে উচ্চ কণ্ঠে সেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগান উঠছে, গোলামি না আজাদির স্লোগান উঠছে। হাদিকে নিয়ে পুরো রাজধানী এখন কাঁপছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র অঘরে ঘুমাচ্ছে। রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশটি বলে দিয়েছে হাদির বিচার করা যাবে না, কারণ হাদির বিচার করলে তারা ফেঁসে যাবেন, আমাদের রাষ্ট্রের রাঘব বোয়ালরা ফেঁসে যাবেন, আগামী দিনে যারা ক্ষমতা আসবেন তারা ফেঁসে যাবেন, আওয়ামী লীগ ফেঁসে যাবে, দিল্লি ফেঁসে যাবে, ফেঁসে যাবে এই উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ বলছেন অপরাধীকে সরকার তার হেফাজতে রেখেছেন, ইন্টেলিজেন্স তাদের দখলে রেখেছেন, তাদের কন্ট্রোলে রেখেছেন, হয়তো ক্রস ফায়ারে মেরে দেবেন অথবা ওপারে পাঠিয়ে দেবেন, কারণ তিনি মুখ খুললে অনেকের নাম বেরিয়ে আসবে। অনেকেই আশঙ্কা করছেন যে তাকে সরকার আর বিচারের মুখোমুখি করবে না। এখন একটি পথ খোলা, যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপে ফেলতে পারেন। এই সরকার চাপে পড়লে অনেক কিছু করে, শেখ হাসিনাও করেছে, দেখেছেন, চাপে পড়লে অনেক কিছু করে। তো এখন আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, হাদির পক্ষে লড়াইটা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগামী কাল পরশু আপনাদের সাথে শাহবাগে আমিও থাকব এবং হাদির পক্ষে আমরা স্লোগান তুলব, হাদির বিচারের জন্য, আমরা ইনসাফের জন্য আমরা আওয়াজ তুলব, আপনারাও থাকবেন। দর্শক, আসছি রাজনৈতিক জোট প্রসঙ্গে। জামাত ইসলামকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে এবং বাংলাদেশে জনাব তারেক রহমান
তার স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা দেখছি যে জামাত কিছুটা কোণঠাসা অবস্থায় আছে, বিএনপি বেশ ফুরফুরে অবস্থায় আছে। এবং তারেক রহমান 300 ফিটে তার বক্তব্য, জনগণের উচ্ছ্বাস, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের জিয়ারত, আমাদের ওসমান হাদির কবর জিয়ারত এবং তার মা বেগম খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ, সবকিছু মিলে বিএনপির মধ্যে একটা ঈদ উৎসব চলছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসে মানুষের হৃদয়ের সাথে তিনি মিশে যেতে পেরেছেন। কয়েকটি প্রশ্ন উঠেছে জামাতকে নিয়ে। জামাত তারেক রহমানের এই আগমনে কি অস্বস্তিতে আছে, এরকম প্রশ্ন উঠেছে কয়েকটি জায়গা থেকে। আমি জামাত নেতাদের ফোন করেছিলাম এই ব্যাপারে, তারা বলছেন যে না, আমরা বিএনপিকে সবসময় আমাদের মিত্র মনে করি। আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে 20 দলীয় জোট করে একসাথে কাজ করেছি। তারেক রহমান আসায় আমরা খুশি, কারণ এই দলটি একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ছিল বেগম জিয়া অসুস্থ হওয়ার পর। আমরা আশা রাখি তারেক রহমান দলটিকে গোছাতে পারবেন। আর বিএনপি নেতারা বলছেন যে তাদের নেতা দেশে আসায় নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং তারা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো কয়েকটি, যে জামাতের জোট নিয়ে বিগত সময়ে যে আলোচনা চলছে। আমি গতকালকেও আপনাদের একটি ব্রেকিং সংবাদ দিয়েছিলাম যে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স 8 দলীয় জোটটাকে ভাঙার জন্য নানানভাবে চেষ্টা করছে। এবং আমি চরমোনাই, মামুনুল হক সহ অনেকের কাছে অনুরোধ করেছিলাম এবং অনেকের সাথে আমি পার্সোনাল কথাও বলেছিলাম যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে যেমন জাতীয়তাবাদী শক্তি বিএনপি এবং ইসলামী শক্তি ইসলামী দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয়, গণতান্ত্রিক ধারা বা ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখতে হয়, বিএনপি এবং ইসলামী দলগুলোকে পাশাপাশি চলতে হবে। আজকে পর্যন্ত এই লাইভটি করা পর্যন্ত আমি আরো কিছু ভালো তথ্য পেয়েছি। সেটা হলো চরমোনাই গো ধরেছে যে তারা কোনো চাপে মাথা নত করবে না। মামুনুল হকও তিনি বলছেন অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা কারো কাছে আর মাথা বিক্রি করতে চাই না, যত চাপ আসুক নেপথ্য থেকে আমরা ইসলামী এই জোটটিকে ভাঙতে চাই না। আল্লাহ কবুল করুন তাদেরকে, কারণ বিএনপি এবং ইসলামী শক্তির এই ফাইট, এটাকে আমি খুব পজিটিভ অর্থে দেখতে চাই। কারণ কি, আমি চাই এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হোক, যারা 16টা বছর দেশকে ফ্যাসিজমের দিকে, একটা ভয়ঙ্কর আয়ামে জাহিলিয়াতের দিকে নিয়ে গেছে, তাদেরকে 3টা বছর অন্তত নির্বাচন থেকে দূরে রাখুক। তারা যে কাজটি করেছে, এটার পক্ষে কে থাকবেন বিপক্ষে থাকবেন সেটা নিয়ে আমার বক্তব্য নয়। জামাতের সঙ্গে ইসলামের যে 8টি দল, সেই 8টি দল এখন রয়েছে, তারা জোট থেকে যাচ্ছে না, এমন বক্তব্য জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। পাশাপাশি আমরা আরো কিছু বক্তব্য পেয়েছি এরকম যে এনসিপি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যেই মূল রাজনৈতিক জোটটি, রাজনৈতিক শক্তিটি, ছাত্রদের শক্তিটি, তারা এবার চলে আসছে জামাতের সাথে। বিএনপির সাথে তাদের বনিবনা হয়নি আসন বিন্যাস নিয়ে, এবার তারা জামাতের সাথে সম্পৃক্ত হতে চাইছে। বলা হচ্ছে যে এনসিপির 214 সদস্যের যে কেন্দ্রীয় কমিটি, এর মধ্য থেকে 30 জন আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে এনসিপিকে। অর্থাৎ নাহিদ ইসলাম যখন জামাতের সাথে তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, 214 সদস্যের যে কমিটি রয়েছে এনসিপি, তাদের মধ্যে ভারত ঘেঁষা, বাম ঘেঁষা বা ধর্ম নিরপেক্ষ সেকুলার গ্রুপটি, তারা এনসিপিকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছে। তারা বলছে যে জামাতের সাথে তারা গেলে তারা এনসিপির সঙ্গে আর থাকবে না। এরই মধ্যে আলোচিত ডাক্তার তাসনিম জারা, তিনি এনসিপি থেকে বিদায় নিয়েছেন এবং তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হল, তাসনিম জারা তিনি জামায়াত ইস্যুতে তার এই অ্যালার্জির কারণটি কি? তার নিকট কয়েকজন বলেছে যে তার উপর চাপ আছে এবং তিনি যে আদর্শ লালন করেন সেটি ইসলামী শক্তির বিপক্ষে। এতদিন যারা তাসনিম জারাকে নিয়ে অশ্লীল ফেসবুকিং করেছেন, যারা তাকে নিয়ে খারাপ পোস্ট করেছেন, হয়তো তারা এখন তাকে বুকে জড়িয়ে নেবেন, কারণ আদর্শিক লড়াইতেই আমরা একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি। তাসনিম জারাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই,
বাংলাদেশে প্রায় এক যুগের অধিক সময় ধরে, 1.5 যুগের কাছাকাছি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি, যারা ইসলামিস্ট এবং ন্যাশনালিস্ট চিন্তাধারা লালন করে, সেই দলটি কিন্তু জামাতের সাথে জোট করেছিল। মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে বিবেচনা করা হয় এবং এই আওয়ামী লীগও একসময় জামাতের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ বা প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে চিনি। কিন্তু এনসিপি কেন জামাতের সাথে জোট করতে পারবে না, এটির একটা ব্যাখ্যা থাকা উচিত। কারণ এই সময় যে 24টি ঘটেছে বা হাসিনার বিরুদ্ধে বা দিল্লির হেজিমনির বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে, সেখানে জামাত শিবিরের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু যেই বিপ্লবের পর তাসনিম জারারা বাংলাদেশের রাজনীতি করতে এসছেন, তারা জামাতের অবদানকে খাটো করে দেখবেন কেন? তিনি তো কোনো ভূমিকা রাখেননি এই দেশের জন্য। প্রবাসে ছিলেন, ভালো ডাক্তারি করেছেন, ভালো আয় করেছেন এবং নতুন বাংলাদেশে এসে তিনি রাজনীতিটা শুরু করেছেন। আমরা খুশি তাসনিম জারার মতো ক্লিন ইমেজের মানুষকে পেয়ে। একজন শিক্ষিত, উন্নত মানসিকতার ব্যক্তি এদেশের রাজনীতিতে আসা খুবই জরুরি। আমাদের বস্তা পচা, নোংরা মানসিকতার, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতরা, তাসনিম জারারা, সামান্তারা একটা নতুন বাংলাদেশ গড়বে, সেই প্রত্যয়টা আমাদের ছিল। তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি, যেটা গঠনমূলক সমালোচনা, থাকতেই হবে। কিন্তু তাসনিম জারা সহ আরো যারা, যে 30 জন বিদায় নিয়েছেন, তাদের উদ্দেশ্যটা আমাদের পজিটিভ মনে হচ্ছে না। আমাকে ইন্টেলিজেন্স টিম থেকে বলা হয়েছে যে তাদের উপর কারো উপর ডিজিএফআই চাপ ছিল। আবার কেউ কেউ এনসিপিতে প্রবেশই করেছিলেন দিল্লির ইশারায়। যখন তারা জামাতের সাথে জোট করছেন, তারা বেরিয়ে আসছেন। আরো ক্লিয়ার করে বলি, এনসিপিতে তাদেরকে পুশ করা হয়েছিল। তারা এনসিপিতে থাকবে মূলত ওপারের উদ্দেশ্য হাসিলের জন্য। যখন তারা বুঝলেন যে তাদের উদ্দেশ্য হাসিল হবে না, ওই যে ইহুদিরা যেমন মুসলিম হয়ে প্যালেস্টাইনে ধর্ম প্রচার করতেন, এটা হলো আপনার সালাউদ্দিন আইয়ুবীর সময়ের হিস্ট্রি যারা পড়েছেন, তো বিভিন্ন মসজিদে তারা বক্তব্য দিতেন, মানুষকে তালিম দিতেন। কি তালিম দিতেন? জিহাদ থেকে সরে আসো, মুসলমানরা কখনো অস্ত্র হাতে নেবে না, যাতে সালাউদ্দিন আইয়ুবী আর কোন রাষ্ট্র দখল করতে না পারে, যাতে মুসলমানরা ঘুমিয়ে পড়ে আবারও কখনো তারা এসে ফিলিস্তিন দখল করতে পারে। তো তাসনিম জারাদেরকে তাই মনে হচ্ছে, সালেহিনদের তাই মনে হচ্ছে, সামাদ তাদের জানি না কি বলবো, আমার ভোলার নেই, আমার কাছে তাই মনে হচ্ছে যে তারা মূলত ওপারের এজেন্সির হয়ে এসেছিলেন। যখন এই দলটির সাথে মানে জামাতের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে বা জোট হচ্ছে, তখন তারা বেরিয়ে গেছে। এতে কিছু যায় আসে না, এনসিপিরও কিছু যায় আসে না, জামাতেরও কিছু না, বিএনপিরও কিছু আসে না। কারণ তাসনিম জারারা ভোটে দাঁড়ালে 300-400 ভোট পাবেন, এই 300-400 ভোট হয়তো বা এনসিপি আর পাবে না। কিন্তু জামাতের সঙ্গে দাঁড়ানোর জন্য যে লাখ লাখ ভোট পাবে, বা বিএনপির সাথে যদি যেত এনসিপি, তারাও যে লাখ লাখ ভোট পেত বা প্রার্থী বিজয়ের সম্ভাবনা ছিল, এটা তো আর তাসনিম জারাদের থাকবে না। এখন প্রশ্নটা হলো, এই পরিবেশের মধ্যে জামাতের সিদ্ধান্ত আসলে কি হতে যাচ্ছে? জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এবি পার্টি, এনসিপি, এলডিপি, আরো অনেকগুলো দল তারা জামাতের সাথে যোগাযোগ করছে এবং তারা জামাতের সাথে আগামী নির্বাচনে একসাথে কাজ করতে চাইছে। এটি একটি নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। বিএনপির জোটটার ভেতরেও কিছুটা অসন্তোষ নজরে আসছে, কারণ বিএনপি তার জোটের বাকি নেতাদেরকে সঠিকভাবে আসন দিতে চাইছে না। বিএনপির এই জিনিসটি আমার ভালো লাগে না। বিগত সময় আমরা কয়েক যুগ ধরে দেখেছি জামাত বিএনপি একসাথে মাঠে ছিল, লড়াই করেছে, কিন্তু নির্বাচনের আগে তারা তাদের কোয়ালিশনকে আসন দিতে চায় না, সব নিজেরা খেতে চায়, কিন্তু আন্দোলনে তারা মাঠে নামতে চায় না। আন্দোলনে ফেসবুকে বা বিভিন্ন ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা ঘরে ঘুমায়। জীবন দেয় একদল আর ক্ষমতায় বসতে চায় অন্যরা। এটি হলো বিএনপির একটি ভুল রাজনীতির অংশ। তো এবার সেইটি হয়তো বা বুঝতে পেরেছে বাকি দলগুলো, যে কারণে তারা জামাতের সাথে যোগাযোগ সৃষ্টি করছে। দর্শক, তারপরের যে বিষয়টি, ইসলামী দলের যে 8টি জোট সঙ্গে এবি পার্টি, এনসিপি সহ বাকি যে জোটগুলো রয়েছে, এই জোটে হয়তো বা মাহফুজ বা আসিফকে জামাত নাও নিতে পারবে।
ভেতরে কিছু সূত্র বলছে, একদম হাই কমান্ড বলবো না, ভেতরে কিছু সূত্র বলছে আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গত 15 মাস তারা রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির সাথে জড়িয়েছেন এমন কিছু অভিযোগ রয়েছে। তাই জামাত দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়ে পুরো জামাতের বিরুদ্ধে অপবাদটা ঘাড়ে নিতে চাইছেন না, কিছু সূত্র বলছে। এটা এখনো চূড়ান্ত না, আমার এই বক্তব্যটিকে আমি এটি অ্যাজাম্পশনের মধ্যে রাখতে চাই, যেটা কনফার্ম কনক্রিট কোনো তথ্য নয়। তবে জামাতের বেশ কিছু সূত্র আমাকে বলছে যে এই দুজনের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে এবং তারা কোনোভাবে চাইছে না যে এই দুজন আসুক, বাট এটা এখনো চূড়ান্ত না যেটা বললাম। এদিকে মাহফুজ, এদিকে কি বলে আসিফ ঢাকার পাশাপাশি কুমিল্লাতেও তার মনোনয়ন ফরম কিনছেন। তার মানে তিনি এখনো ফাইনালি জানেন না আসলে তিনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন। পাশাপাশি বিএনপির মধ্যে যেমন আশার বাণী রয়েছে, তেমনি হতাশার জায়গাও তৈরি হচ্ছে, কারণ একটা বড় জোট বাগিয়ে নিচ্ছে ইতিমধ্যে জামাত। এখন এই জোটটা যদি জামাতের পক্ষে চলে যায়, আর এবারে জামাতের জায়গাটা খুব বলা যাচ্ছে যে একটু ভালোর দিকে, জামাত তার অতীতের সকল অবস্থান থেকে বেরিয়ে এসছে এবং মানুষের মধ্যে জামাতকে নিয়ে ভালো পারসেপশন চলছে, মানুষ জামাতকে নিয়ে ভালো মূল্যায়ন করছে। তবে তারেক রহমান আসার কারণে মানুষ বিএনপিকে নিয়েও আশা দিচ্ছে, কারণ এতদিন যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে বিএনপি বেরিয়ে আসছে। সবকিছু মিলে আগামী লড়াইটা আমার কেন যেন মনে হয় খুব হাড্ডাহাড্ডি হবে। আর এনসিপি নাহিদ ইসলামরা তারা জামাতের সাথে যতটা কি বলবো সহজ সমীকরণে যেতে পারবে, বিএনপির সাথে পারবে না, কারণ বিএনপির প্রচুর প্রার্থী তারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যাবে নির্বাচনে। কিন্তু সেক্ষেত্রে যারা জোটের প্রার্থী আছেন তারা সেখানে ঢুকতেও পারবেন না। বিএনপি এত বিদ্রোহী প্রার্থী, সেখানে সুবিধাটা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটুকু বলা যায় যে সিদ্ধান্তটা মেবি ভালো নিয়েছে এনসিপি, কারণ জামাত তার জোটের ক্ষেত্রে আমার মনে হয় যে বড় রকম ছাড় দেবে। দর্শক, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আমি সঠিকভাবে উত্তর দিতে চাই, কোনো প্রশ্ন আছে কিনা। তবে বিএনপির চেষ্টাটা আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোটগুলো তাদের পক্ষে নেয়ার, কিন্তু এখনো মাঠ যেটা বলছে এই ভোটগুলো দাঁড়িপাল্লার দিকে যেতে পারে। বিগত 15-16 মাসে বিএনপির আচরণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে। এটা এক প্রকার বিএনপির জন্য ধাক্কা আমরা বলতে পারি। এবং জামাত ইসলাম যে পারফেক্ট রাজনীতিটা করছে, যে চমৎকার গোছানো রাজনীতি করছেন ডক্টর শফিক, তিনি পূর্বের ধ্যান ধারণা থেকে বেরিয়ে তার কি একজনের মতো যে খেলাগুলো খেলছেন এবং অনেক বিদেশিদের পরামর্শ অ্যাকসেপ্ট করে তিনি যে কাজগুলো করছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনগুলোতে তিনি ভালো কোনো রেজাল্ট আনতে পারেন। এখন তারেক রহমান দেশে থাকায় আমাদেরও স্বপ্ন যে বিএনপি অসম্ভব কিছু ভালো কাজ করে আমাদের দেখাতে পারবে, যেটা সালাউদ্দিন কিংবা আমির খসরু কিংবা মির্জা ফখরুল দিয়ে আমাদের আশা পূরণ হয়নি। আমরা তাকিয়ে আছি জনাব তারেক রহমানের দিকে, যে এই নির্বাচনটি যেমন সুষ্ঠু হবে, তেমনি আমরা যারা বিগত 3 টার্ম ভোট দিতে পারিনি আমাদের সে স্বপ্নটাও পূরণ হবে এবং এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকারটি স্রেফ বাংলাদেশের সরকার হবে, ওপারের নয়। আল্লাহ হাফেজ।